আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য একটা কোরিয়ান সিরিয়াল কিলারের গল্প নিয়ে হাজির হলাম, যেখানে একজন সাধারণ মানুষ ইন্টারনেটের সাহায্য নিয়ে নিজের টার্গেটকে ফিক্স করত এবং বিনা কারণেই তাদেরকে নির্মমভাবে মেরে ফেলত। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তাকে পুলিশ অফিসারেরা কেউ ধরতেই পারত না। তো চলুন এমন একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমাদের সোশ্যাল মিডিয়াতে আসক্ত কোরিয়ান মানুষদেরকে দেখানো হয়, যারা সম্পূর্ণভাবে ইন্টারনেটের উপরে নির্ভরশীল ছিল তাদের কেনাকাটা, গল্পসল্প, এমনকি লাইফ পার্টনার চয়েস করার ক্ষেত্রেও। এদের মাঝে ইয়ংশি নামের একজন ছেলে একটা ডেটিং সাইটে একটা মেয়ের সাথে গল্প করতে করতে নিজের বাড়িতে চলে যায়। আর তারপর আমাদের লিসা নামের একজন মেয়েকে দেখানো হয়, যে কিনা তাদের নতুন অফিসের ডেকোরেশনের কাজগুলোর দেখভাল করছিল। দুর্ভাগ্যবশত শ্রমিকেরা একটা কাজে ভুল করার কারণে অফিসে যাবার সাথে সাথে লিসার বস তার উপরে প্রচণ্ড রাগারাগি করতে থাকে। এমনকি বস লিসাকে এটাও বলে দেয় যে এই কাজের ক্ষতিপূরণ 50,000 টাকা তোমাকে নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হবে। বেচারি লিসা প্রচণ্ড মন খারাপ করে তার বান্ধবী জুনের সাথে বসে বসে বসকে গালাগালি করতে করতে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে গিয়েও লিসা শান্তির দেখা পায় না, কারণ তার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল। বেচারি হতাশ হয়ে পরদিন যখন অফিসে যাচ্ছিল, তখনই তার বান্ধবী জুন তাকে জানায় যে তুই চাইলে তো একটা সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন কিনে নিতে পারিস, সেকেন্ড হ্যান্ড কিনলে দামও অনেক কম পড়ে। এই কথা শুনে লিসা অনেক আগ্রহী হয়ে যায়, কারণ বর্তমানে তার কাছে টাকা পয়সা বেশ কমই ছিল। তো যাই হোক, এখন আমাদের ইয়ংশি নামের সেই ছেলেটাকে দেখানো হয়, যে কিনা আজকে ডেটিং করতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু তখনই তার বাড়িতে একজন লোক চলে আসে, কারণ ইয়ংশি ইন্টারনেটে তার ম্যাকবুকটা বিক্রি করার জন্য একটা পোস্ট করেছিল। এই লোকটা এসেছিল ইয়ংশির কম্পিউটারটা দেখার জন্য। কিন্তু অদ্ভুতভাবে এই লোকটাকে অনেক রহস্যময় মনে হতে থাকে ইয়ংশির। আর কিছুক্ষণের মধ্যে ম্যাকবুকটা ভালো মতো চেক করা শেষে অদ্ভুত এই লোকটা কোনো কিছু না বলে হঠাৎ ইয়ংশির বুকে চাকু ঢুকিয়ে দেয়। বেচারা ইয়ংশি সেখানে ছটফট করতে করতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তারপরেই সেই খুনি লোকটা ইয়ংশির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ফোনের লকও খুলে ফেলে। আর এদিকে লিসার সাথে দেখা করার জন্য তার বস তার বাড়িতে চলে এসেছিল। এই লোকটা আসলে মনে মনে লিসাকে অনেক পছন্দ করত। তারা দুজন যখন একসাথে গল্প করছিল, তখনই সেখানে লিসার বান্ধবী চলে আসে। আর তাদের বস জানতে পারে যে লিসার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই তিনি স্বেচ্ছায় সেটাকে ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবে মেশিনটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তাই বেচারা বস কিছুটা অপমানিত হয়ে বাড়ি থেকে চলে যায়। আর এদিকে সেই খুনি লোকটা ইয়ংশির বাড়িতে থাকা সকল জিনিসপত্রগুলোর ছবি তুলে সেগুলোকে ইউজড পণ্য হিসেবে বিক্রি করার জন্য অনলাইনে পোস্ট করে দেয়। মুহূর্তের মধ্যে তার এই পোস্ট লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আর পরদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে লিসা অনলাইনে সে মৃত ইয়ংশির ওয়াশিং মেশিনের একটা বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে সেই খুনি লোকটা ওয়াশিং মেশিনটাকে প্রায় অর্ধেক দামে বিক্রি করার জন্য পোস্ট করেছিল। লিসা বেশ খুশি হয়ে যায় এবং সে অফিসে যাবার সময় মেসেজের মাধ্যমে ওয়াশিং মেশিনটা কেনার জন্য সেই খুনি লোকটাকে 30,000 টাকা দিয়ে ডিল করে ফেলে। আর অফিসে সে যখন কাজ করছিল, তখনই ডেলিভারি ম্যান সেই সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিনটা নিয়ে তার বাড়িতে চলে এসেছিল। তাই সে কোনো রকমে ছুটি নিয়ে দ্রুত বাড়িতে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত লিসা দেখতে পায় যে এই মেশিনটা সম্পূর্ণভাবে নষ্ট ছিল। অর্থাৎ সেই খুনি লোকটা লিসার সাথে স্ক্যাম করে ফেলেছে। বেচারি লিসার কাছে এমনিতেই টাকা পয়সার অনেক অভাব ছিল, তার উপরে 30,000 টাকা লস খেয়ে সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। লিসা পুলিশ স্টেশনে চলে যায় সেই স্ক্যামারের বিরুদ্ধে মামলা করার জন্য। তাই যথারীতি পুলিশ অফিসারেরাও তার অভিযোগ গ্রহণ করে, কিন্তু তারা এটাও বলে দেয় যে তদন্ত করতে কিন্তু অনেক দেরি হবে। লিসা বুঝতে পারে যে পুলিশ অফিসারেরা যদি তার টাকা উদ্ধার করতেও পারে, তাহলেও সেটা অনেক দেরি হবে। তাই কোনো উপায় না পেয়ে সে কিস্তির উপরে একটা ওয়াশিং মেশিন কিনে বাড়িতে চলে আসে। কিন্তু লিসা রীতিমতো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেই স্ক্যামারটাকে ধরার জন্য। সে চাচ্ছিল না যে অন্য আর কেউ এই স্ক্যামারের ফাঁদে পড়ে টাকা হারিয়ে ফেলুক।
তাই সেদিন রাতে লিসা ইন্টারনেটে প্রাণপণ চেষ্টা করতে থাকে স্ক্যামারটাকে খুঁজে বের করার জন্য। আর প্রায় সারা রাত খোঁজাখুঁজি করার পরে সে ওই স্ক্যামারের আরেকটা পোস্ট দেখতে পায়। লিসা সাথে সাথে সেই পোস্টের কমেন্টে গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে এই লোকটা একজন স্ক্যামার, তোমরা কেউ যেন এই লোকের কাছ থেকে কোনো কিচ্ছু কিনো না। এই কমেন্ট পোস্ট করার পরে আমাদের সেই স্ক্যামার অর্থাৎ সেই খুনি লোকটাকে দেখানো হয় যে কিনা আরেকজন লোকের সাথে ফোনে একটা ডিল করছিল। এই খুনি লোকটা ছিল আসলে একজন টেক জিনিয়াস। সে রীতিমতো সব কিছুই হ্যাক করার ক্ষমতা রাখত। তাই সে $2000 বিনিময়ে একটা মেয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ তার ফোনের ক্যামেরা সব কিছুই হ্যাক করার জন্য ডিল করে ফেলে আরেকজন লোকের সাথে। আর তারপর খুনি লোকটা দেখতে পায় যে তার পোস্টের নিচে লিসা কমেন্ট করেছিল, তাই সে সাথে সাথে লিসার সাথে পার্সোনালি মেসেজ করতে থাকে। সে লিসাকে ভালোভাবে বলে তার কমেন্টটা ডিলিট করে দেবার জন্য, কিন্তু লিসা কমেন্ট ডিলিট করতে রাজি না হওয়াতে সে তাকে একটা ফাইনাল ওয়ার্নিং দেয়। আর ঠিক তখনই লিসা তাকে বলে যে তোমার হুমকি ধামকিতে আমি একদমই ভয় পাই না, আমি পুলিশে কমপ্লেন করেছি আর তারা খুব শীঘ্রই তোমাকে ধরে ফেলবে। এই কথা শুনে স্ক্যামার লোকটা স্তব্ধ হয়ে যায় আর সে মনে মনে লিসাকে ধ্বংস করার প্ল্যান বানিয়ে ফেলে। সে সারা রাত চেষ্টা করে লিসার প্রায় সকল অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে নেয়। আর এইসব কিছু শেষ করে পরদিন অফিসে আসতে লিসার বেশ খানিকটা দেরি হয়ে যায়। তাই তার বস লিসাকে অনেক গালমন্দ করতে থাকে আর তিনি লিসাকে বলে দেয় যে আমি তোমাকে ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যেন আর এমনটা কখনোই না হয়। এই কথা শোনার সাথে সাথে লিসার মনে হতে থাকে যে সেই স্ক্যামারটাও তাকে ঠিক একইভাবে ফাইনাল ওয়ার্নিং দিয়েছিল। লিসার মনে হতে থাকে যে তার বসই হয়তো সেই স্ক্যামার। তো যাই হোক, এইসব কিছু ভুলে লিসা তার বান্ধবীর সাথে যখন দুপুরের খাবার খাচ্ছিল তখনই তার কাছে বারবার বিভিন্ন অচেনা নাম্বার থেকে কল আসতে থাকে। আর সবগুলো মানুষ তাকে বলতে থাকে যে আপনি নাকি আপনার ওয়াশিং মেশিনটা ফ্রিতে দিয়ে দেবেন, এই জন্যই আমরা কল করেছি। লিসা অবাক হয়ে যায় কারণ সে এমন কোনো পোস্ট করেনি। সে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে সেদিনের মতো বাড়িতে চলে আসে। আর রাতের বেলা সে দেখতে পায় যে তার অ্যাকাউন্ট থেকে ওয়াশিং মেশিনটা ফ্রিতে গিভ অ্যাওয়ে করে দেবার একটা বিজ্ঞাপন দেয়া হয়েছিল। লিসা অবাক হয়ে গেলেও সে আপাতত সেই পোস্টটা ডিলিট করে সেদিনের মতো ঘুমাতে চলে যায়। কিন্তু তখনই একের পর এক ডেলিভারি ম্যান তার বাড়িতে আসতে থাকে, কারণ সেই স্ক্যামার তার মোবাইল নাম্বারটা ক্লোন করে তার নাম ঠিকানায় একের পর এক খাবার অর্ডার প্লেস করেছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না এইসব হচ্ছেটা কি। সে সকল ডেলিভারি ম্যানকে বলে দেয় যে আমি এইসব কিছুই অর্ডার করিনি, কিন্তু ডেলিভারি ম্যানের কাছে প্রমাণ থাকার কারণে বেচারি লিসার অনেক টাকা পরিশোধ করতে হয় সেদিন। তাই সে পরদিন আবারও পুলিশ স্টেশনে এসে সেই স্ক্যামারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, কিন্তু পুলিশেরা তাকে বোঝায় যে দেখুন আপনার সাথে যে লোকটা স্ক্যাম করেছে সেই লোকই যে আপনার এইসব কিছু হ্যাক করে আপনাকে বিরক্ত করছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। এটা আমাদের সম্পূর্ণ আলাদা একটা অভিযোগ হিসেবে গ্রহণ করতে হবে, এটার তদন্ত করতেও আমাদের অনেক সময় লেগে যাবে। লিসা আবারও পুলিশের কথাগুলো শুনে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু এরপর পুলিশ অফিসার সরাসরি ইয়ংশি নামের সেই ছেলেটার বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে বাড়িওয়ালার কাছ থেকে পুলিশ অফিসার জানতে পারে যে ইয়ংশি কয়েকদিন আগেই বাড়ি ছেড়ে বুসানে চলে গেছে। এটা শুনে পুলিশ অফিসার তার জুনিয়রকে ইয়ংশির ফোন নাম্বার দিয়ে সেটার কল লিস্ট চেক করার জন্য বলে দেয়। আর তারপর আমরা লিসাকে দেখতে পাই যে কিনা বাড়িতে ফেরার সাথে সাথে বুঝতে পারছিল যে তার আগেও তার ঘরের ভেতরে কেউ ঢুকে পড়েছিল। লিসা সাথে সাথে পুলিশ অফিসারদেরকে তার বাড়িতে ডেকে পাঠায় এবং পুলিশেরা সবাই আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এটা বুঝতে পারে যে এই বিল্ডিংয়ের ভেতরে যে লোকগুলো ঢুকেছিল তাদেরকে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা সম্ভব হলেও কোন মানুষগুলো কোন ফ্লোরে গিয়েছিল সেগুলো রেকর্ড করার মতো কোনো ক্যামেরা ভেতরে লাগানোই ছিল না। তাই আজকের মতো পুলিশ অফিসার লিসাকে শান্ত করিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেয় আরাম করার জন্য। আর তখনই পুলিশ অফিসারেরা দেখতে পায় যে একের পর এক লিসার কাছে ডেলিভারি বয়রা আসছিল খাবার ডেলিভারি করার জন্য। পুলিশ অফিসারেরা বুঝতে পারে যে লিসার অবস্থা আসলেই বেশ খারাপ, তাই তারা খুবই গুরুত্ব দিয়ে এই কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে। তো যাই হোক, এখন রাতের বেলা লিসার বান্ধবী তার বাড়িতে এসে তাকে বুঝায় যে দেখ এইসব ঝামেলা না বাড়িয়ে তুই এই বাড়িটাই চেঞ্জ করে ফেল।
কিন্তু লিসা তখনও এই সব কিছুকে সিরিয়াস কোনো ঝামেলা হিসেবে গ্রহণই করেনি। তাই সেদিনের মতো সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু লিসা জানতোই না যে তার উপরে কেউ একজন নজরদারি করছে। তো যাই হোক, পরদিন সকালে লিসা যখন অফিসে যাবার জন্য বেরোচ্ছিল, তখনই সে দেখতে পায় যে তার ঘরের সামনে একজন লোক এসে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে। আসলে এই বিল্ডিংয়ের মালিক নাকি নজরদারি করার জন্য এই ক্যামেরাগুলো লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল। তো যাই হোক, এখন লিসা এইসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে যখন নিজের কাজে মনোযোগ দেবার চেষ্টা করছিল, তখনই লিসার মা তাকে মেসেজ করে বলে যে আমার ইমিডিয়েটলি 50,000 টাকা দরকার, তুমি জলদি তোমার ক্রেডিট কার্ডের পিন নাম্বারটা আমাকে বলে দাও। কিন্তু লিসা তার মাকে জিজ্ঞাসা করে যে এত টাকা দিয়ে তুমি কি করবে। লিসার মা তাকে জানায় যে ঘরে একটা এসি লাগাতে হবে। আর এই কথা শুনে লিসা বুঝতে পারে যে এটা তার মা নয়, কারণ তাদের বাড়িতে অলরেডি একটা এসি লাগানোই ছিল। তাই সে তার মাকে সাথে সাথে ফোন করলে দেখতে পায় যে তার মায়ের নাম্বারটা বন্ধ হয়ে আছে। আর সে কিছুক্ষণ তার মায়ের সাথে চ্যাটিং করলেই বুঝতে পারে যে সেই হ্যাকার অলরেডি তার মায়ের অ্যাকাউন্টটাও হ্যাক করে ফেলেছে। লিসা বুঝতে পারে যে স্ক্যামারের সাথে পাঙ্গা নিয়ে তার অনেক বড় ভুল হয়ে গেছে। তাই সেদিন রাতে সে যখন ঘুমানোর চেষ্টা করছিল, তখনই তার বাড়িতে অচেনা একজন মানুষ এসে তার দরজার পাসওয়ার্ড খুলে ভেতরে আসার প্রচণ্ড চেষ্টা করতে থাকে। সেই লোকটা লিসাকে জানায় যে দরজা খোলো, তোমার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ করে তোমার সাথে টাইম পাস করার জন্য ডেকে পাঠিয়েছে। লিসা এই অচেনা লোকটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পুলিশ স্টেশনে ফোন করে সব কিছু জানিয়ে দেয়। আর এটা দেখে সেই লোকটা দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই এমন আরেকটা ছেলে চলে আসে লিসার সাথে সময় কাটানোর জন্য। লিসা কিছুই বুঝতে পারছিল না যে এই অচেনা ছেলেগুলো তার দরজার পাসওয়ার্ড কিভাবে জানতে পারছে। কিন্তু তখনই সৌভাগ্যবশত তাকে বাঁচানোর জন্য সেখানে পুলিশ অফিসার চলে আসে। আর পুলিশ অফিসার সেই লোকটাকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। আর তাকে জিজ্ঞাসা করে যে তুই লিসার বাড়ির ঠিকানা, তার দরজার পাসওয়ার্ড কিভাবে জানলি। লোকটা পুলিশ অফিসারকে জানায় যে দেখুন, লিসা নিজেই আমাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছিল, এমনকি সে নিজেই তার প্রাইভেট ভিডিও করেও আমাকে পাঠিয়েছে। আর এইসবের প্রমাণস্বরূপ লোকটা লিসার সাথে কথোপকথনের সকল মেসেজগুলো পুলিশ অফিসারকে দেখিয়ে দেয়। অফিসারেরা মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে লিসার অ্যাকাউন্ট হ্যাক করে তার চেহারা ডিপ ফেক করে একটা ভিডিও বানিয়ে ওই হ্যাকার এই লোকটাকে লিসার বাড়িতে পাঠিয়েছিল। এদিকে বাড়িতে গিয়ে লিসা যখন বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল, তখনই সেই হ্যাকার তাকে মেসেজ করে লিসার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তাকে বলতে থাকে। যেমন লিসার পুরো নাম কি, তার বাবা মায়ের নাম কি, তার বাবা মা কোথায় থাকে, সে কোন স্কুলে কোন কলেজে পড়েছে, কোথায় চাকরি করে, এই সব কিছু। লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে রীতিমতো কান্না করতে করতে হ্যাকারকে বলতে থাকে যে তুই একটা কাপুরুষ, সাহস থাকলে তুই আমার সামনে আয়। আর এই কথা শুনে হ্যাকার নিজেও প্রচণ্ড রেগে যায়। আর এত বিরক্ত হবার কারণে পরদিন লিসা আবারও পুলিশ স্টেশনে এসে পুলিশ অফিসারকে বারবার বলতে থাকে যে ওই হ্যাকার যে তার সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো বিক্রি করার জন্য পোস্ট করেছিল, আপনারা তার বাড়িতে কেন সার্চ করতে যাচ্ছেন না। পুলিশ অফিসারেরা বলে যে ওই ছেলে এই শহর ছেড়েই চলে গেছে। কিন্তু তারপরেও লিসা পুলিশ অফিসারদের কাছে সেই ছেলেটার বাড়ি তল্লাশি করার জন্য বারবার জেদ করতে থাকে। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার যখন লিসাকে সাথে করে নিয়ে ইয়ংশির বাড়িতে চলে যায় তল্লাশি করার জন্য, তখনই খুঁজতে খুঁজতে তারা ফ্রিজের ভেতরে ইয়ংশির মৃত লাশ পেয়ে যায়। উপস্থিত সকলের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। আর সাথে সাথে এই হ্যাকিংয়ের মামলাটা গুরুত্বপূর্ণ একটা মার্ডার মামলার সাথে সংযুক্ত হয়ে যায়। পুলিশেরা তন্ন তন্ন করে খুনির কোনো নিশান খুঁজতে থাকে, কিন্তু শত চেষ্টা করার পরেও তারা খুনির কোনো ফিঙ্গারপ্রিন্ট বা সিসিটিভি রেকর্ডের ভিডিও কিচ্ছু পায় না। লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায় এইসব কিছু দেখে। তাই পুলিশ অফিসার দুজন পুলিশকে লিসার সাথে তার বাড়িতে পাঠিয়ে দেয় তাকে পাহারা দেবার জন্য। অফিসে এসে পুলিশ অফিসারেরা বুঝতে পারে যে তারা এতদিন যে ছেলেটাকে হ্যাকার ভেবে এসেছিল তাকে তো অনেক আগেই খুন করে ফেলা হয়েছে। অর্থাৎ এই খুনি আর হ্যাকার নিশ্চয়ই একই লোক। এদিকে সেদিন রাতে বাড়িতে ফিরে লিসা তার ঘরের ভেতরে উদ্ভট একটা গন্ধ পেতে থাকে। সে বুঝতে পারে যে তার অগোচরে তার ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। কিন্তু তখনই অপরদিকে আবার পুলিশ স্টেশনে আরেকটা মেয়ে এসেছিল এমনই একজন হ্যাকারের ব্যাপারে অভিযোগ করার জন্য, যে হ্যাকার হুবহু লিসার মতো করেই এই মেয়েটাকেও ফাঁদে ফেলেছিল।
লিসার মতোই এই মেয়েটাও একটা সেকেন্ড হ্যান্ড জিনিস অর্ডার করেছিল, আর সেই হ্যাকারের কাছে প্রতারণার শিকার হয়ে সে প্রতারণা প্রকাশ করে দেবার সাথে সাথে হ্যাকার সেই মেয়েটার উপরে বিভিন্নভাবে হামলা করতে থাকে। এমনকি সেই হ্যাকার এই মেয়েটার বাড়িতেও চলে এসেছিল, আর মেয়েটা কোনো রকমে জানালা দিয়ে পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে এসেছিল। পুলিশেরা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ সমস্যা নয়, এটা কোনো সাইকোপ্যাথের কাজ। এদিকে আবার লিসার বাড়িতে হঠাৎ করে তার বস চলে আসে। আসলে এই লোকটা এসেছিল লিসার খোঁজ খবর নেবার জন্য, কিন্তু লিসা যেহেতু আগে থেকেই তার বসকে সন্দেহ করত, তাই সে তার বসকে কোনোভাবেই ঘরের ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। লিসা কোনো রকমে তার বসকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর এরপর সে নিজের ঘরের চারিদিকে তাকালে দেখতে পায় যে তার ঘর ওলট পালট হয়ে আছে। কেউ যেন তার ঘরের ভেতরে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে তার কম্পিউটারের সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে চলে গিয়েছিল। আর কম্পিউটারের মাধ্যমে সে জানায় যে লিসা, আজকে তুমি জলদি বাড়িতে ফিরে এসেছো। লিসা বুঝতে পারে যে কেউ না কেউ তাকে ঘরের ভেতরেও নজরদারিতে রেখেছে, তাই সে সাথে সাথে আবারও পুলিশ অফিসারদেরকে ডেকে পাঠায় এবং তারা সম্পূর্ণ ঘরের অবস্থা দেখে লিসাকে নিরাপত্তা দেবার জন্য তাকে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। প্রচণ্ড টেনশনে লিসা ধীরে ধীরে ভয়ঙ্কর অসুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, পুলিশেরাও ততদিনে এক এক করে প্রায় 6টা অভিযোগ পেয়েছিল যেখানে ভিকটিম হুবহু লিসার মতোই পরিস্থিতিতে আটকে গিয়েছিল। তো যাই হোক, ওদিকে সুস্থ হবার সাথে সাথে লিসা হসপিটাল থেকে আবারও নিজের বাড়িতে যাবার জন্য রওনা দিয়ে দেয়। আর যখন সে গাড়িতে বসেছিল তখনই হ্যাকার তার মোবাইলে ফোন করে, আর এবার লিসা অসহায়ের মতো হ্যাকারের কাছে অনুরোধ করতে থাকে যে তুমি প্লিজ এইসব কিছু বন্ধ করে দাও, তুমি কি চাও আমার কাছ থেকে। তখন হ্যাকার বলে যে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, তাহলে আমি এইসব কিছু বন্ধ করে দেব। তাই যথারীতি লিসা তার ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ করে ফেলে, আর হ্যাকার তাকে বলে দেয় যে মোবাইল ফোন বন্ধ করে সে যেন রাতের বেলা তার বাড়িতে অবস্থান করে, আর সে যদি পুলিশকে কিছু জানায় তাহলে সে লিসাকে প্রাণে মেরে ফেলবে। লিসা হ্যাকারের কথা মতো সব কাজ করতে থাকে, আর এদিকে পুলিশ অফিসারেরা লিসার সাথে যোগাযোগ করতে না পেরে তারা লিসাকে নিরাপত্তা দেবার জন্য তার বাড়ির নিচে চলে আসে। সেখানে গিয়ে সিনিয়র অফিসার যখন লিসার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিল, তখনই অপরদিকে আরেকজন অফিসার অফিসে বসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে তারা যেদিন লিসার বাড়িতে গিয়েছিল আর তাদের সামনে যে কয়েকজন ডেলিভারি ম্যান এসেছিল তাদের মধ্যেই একজন ডেলিভারি ম্যান আড়াল থেকে তাদের উপরে নজরদারি করেছে। এই অফিসার এটা দেখেই বুঝে যায় যে নিশ্চয়ই ওই ডেলিভারি ম্যানের লোকটাই এই সব কিছুর জন্য দায়ী। কিন্তু ততক্ষণে আবার সিনিয়র অফিসারকে পর্যবেক্ষণ করতে থাকা সেই হ্যাকার অতর্কিতে তার উপরে হামলা করে দেয়। সিনিয়র অফিসার তার সাথে লড়াই শুরু করে দিলেও হ্যাকারটা অফিসারকে সেখানে অজ্ঞান করে ফেলে। শুধু তাই নয়, এই লোকটা অফিসারকে মারারও চেষ্টা করছিল, কিন্তু তখনই চারপাশে লোকজন চলে আসায় সে অফিসারকে ছেড়ে দিয়ে লিসার উপরে হামলা করার জন্য তার বাড়িতে চলে যায়। আর এদিকে পুলিশ স্টেশনে থাকা সেই জুনিয়র অফিসার লিসাকে বাঁচানোর জন্য তার বিল্ডিংয়ের দিকে ছুটে আসতে থাকে। আর তাছাড়াও ততক্ষণে সেই খুনি লোকটা লিসার বাড়িতে গেলে দেখতে পায় যে লিসার সাথে দেখা করার জন্য সেখানে তার বস চলে এসেছে। আর এই লোকটাকে দেখার সাথে সাথে লিসার বস তাকে বলতে থাকে যে ও আচ্ছা, তুই তাহলে সেই লোক যে আমার লিসাকে বিরক্ত করে যাচ্ছিস, খবরদার আর কখনো এখানে আসবি না। এটা বলে বস যখন হ্যাকারের হেলমেট খোলার চেষ্টা করছিল তখনই সেই হ্যাকার এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে লিসার বসকে সেখানেই খুন করে ফেলে। আর এদিকে ঘরের ভেতরে লিসা যখন প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিল তখনই সে তার ঘরের চারপাশে তাকালে দেখতে পায় যে লাইটের হোল্ডারের মতো নতুন নতুন কিছু জিনিস লাগিয়ে রাখা হয়েছে। সে বুঝতে পারে যে এই জিনিসগুলো আসলে এক একটা সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে সেই হ্যাকার 24 ঘন্টায় তার উপরে নজরদারি করছিল। শুধু তাই নয়, লিসা এখানে তার বসের মৃতদেহ পড়ে থাকতে দেখে। লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু ততক্ষণে সেই হ্যাকার লিসার পেছনে চলে এসেছিল। লিসা কোনো কিছু না ভেবেই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হ্যাকার লোকটা খুব দ্রুতই তাকে ধরে অজ্ঞান করে ফেলে। আর একদম শেষ মুহূর্তে লোকটা লিসাকে বলতে থাকে যে চিনতে পেরেছিস আমাকে? আমি সেই সিসিটিভি লাগাতে আসা মেকানিক।
এটা বলে সে লিসাকে একটা গাড়িতে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে আরেকজন পুলিশ অফিসার সেখানে পৌঁছে গিয়েছিল। লিসা কিডন্যাপ হয়ে গেছে এটা বুঝতে পেরে এই পুলিশ অফিসার তার গাড়িটা নিয়ে হ্যাকারের পিছু করতে থাকে। শুধু তাই নয়, সিনিয়র অফিসারেরও ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল। তাই এখন দুজন পুলিশ অফিসার সেই হ্যাকারকে ধরার জন্য তার পিছু করতে থাকে। আর এভাবেই অনেকক্ষণ ধাওয়া করতে করতে দুর্ভাগ্যবশত একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় হ্যাকার এবং সেই জুনিয়র পুলিশ অফিসারের গাড়িটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সিনিয়র অফিসার তার সহকর্মী এবং লিসাকে যখন বাঁচাতে গিয়েছিল তখনই সেই সুযোগে আহত হ্যাকার লোকটা সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এই ঘটনার পরে আমরা হাসপাতালে আসলে দেখতে পাই যে সবাই মোটামুটি ঠিকঠাক থাকলেও বেচারা জুনিয়র অফিসার ভয়ঙ্কর আহত হয়ে গিয়েছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। লিসা প্রচণ্ড ভয়ে নিজেকে রীতিমতো একঘরে করে ফেলেছিল, কিন্তু তারা সবাই সুস্থ হয়ে গেলেও একদিন সিনিয়র পুলিশ অফিসার এসে লিসাকে জানায় যে তার জুনিয়র আজকে মারা গেছে। বেচারা অফিসার প্রচণ্ড কষ্ট পেয়েছিল। সে এখন এই কেসটাকে রীতিমতো পার্সোনাল কেস হিসেবে নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। কিন্তু ততদিনে হাল ছেড়ে দিয়েছিল লিসা। কিন্তু তখনই লিসার মনে হতে থাকে যে গাড়ি দুর্ঘটনার সময় সেই হ্যাকার তাকে বলেছিল যে চিন্তা করিস না লিসা, আমি তোকে আবারও খুঁজে বের করব আর মেরে ফেলবো। এই কথা শুনে লিসার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই সে সাথে সাথে পুলিশ অফিসারের কাছে গিয়ে তাকে বলতে থাকে যে আমরা কষ্ট করে ওই হ্যাকারকে না খুঁজে বরং এমন একটা সিস্টেম করতে পারি যাতে ওই হ্যাকারটাই আমাকে মারার জন্য আমার কাছে চলে আসে, আর তখন আমরা ওকে ধরে ফেলতে পারবো। তো যেই ভাবা সেই কাজ। পুলিশ অফিসারের সাহায্যে লিসা একটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেলে এবং তার মাধ্যমে সে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করতে থাকে সেই হ্যাকারকে। সে প্রায় 50-60টারও বেশি পার্সেল গ্রহণ করে ফেলেছিল, কিন্তু হ্যাকারের দেখা পাচ্ছিলই না। আর এভাবে চলতে চলতে ফাইনালি একদিন রাতের বেলা আর একটা পার্সেল নিতে গেলে লিসা দেখতে পায় যে এটাই ছিল সেই খুনি হ্যাকার। লিসা এইসব কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না। সে সাথে সাথে পুলিশ অফিসারকে কল করে সব কিছু জানিয়ে দিলেও অফিসার রাস্তার যানজটের ভেতরে আটকা পড়ে যায়, যার কারণে লিসা কোনো রকমে নিজেকে আড়াল করে খুনিকে বলতে থাকে যে তুমি আজ রাতে আমার বাড়িতে তোমার জিনিসপত্রগুলো পৌঁছে দিও, আমি ওখান থেকে সবকিছু নিয়ে নেব। লিসা ভেবেছিল যে এই লোকটা হয়তো তাকে ঠিকমতো চিনতে পারেনি, কিন্তু এই হ্যাকার ছিল অনেক চালাক। তাই সে সময় হবার আগেই লিসার বাড়িতে গিয়ে অতর্কিতে লিসার উপরে হামলা করে দেয়। লিসা কোনো রকমে হ্যাকারের কাছ থেকে নিজের প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে, আর সে পুলিশের কাছে ফোন করে নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিন্তু পুলিশ আসার আগেই এই হ্যাকার লিসাকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে পুলিশ অফিসার এসে হ্যাকারের সাথে হাতাহাতি শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ অফিসার একা আসার কারণে এই হ্যাকার তাকে চাকু দিয়ে আঘাত করে আহত করে ফেলে। শুধু তাই নয়, এখন হ্যাকারটা রীতিমতো পুলিশ অফিসারকেই মারতে যাচ্ছিল, কিন্তু এ যাত্রাতেও লিসা এসে অফিসারকে প্রাণে বাঁচিয়ে নেয়। হ্যাকার বুঝতে পারে যে তার উচিত আগে লিসাকে মেরে ফেলা, কারণ সেই একমাত্র তার চেহারা দেখেছিল। তাই সে আবারও লিসাকে মারতে চলে যায়, কিন্তু তখনই অতর্কিতে পুলিশ অফিসার হ্যাকারকে জড়িয়ে ধরে বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে যায়। এতে হ্যাকারটা প্রচণ্ড আহত হয়ে গেলেও সে এখন রেগেমেগে পুলিশ অফিসারকে একদম প্রাণে মেরে ফেলতে চাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত আবারও লিসা সেখানে পৌঁছে যায় এবং পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য লিসা পুলিশকে সাহায্য করতে থাকে। আর অফিসার লিসার সাহায্য নিয়ে তারা দুজন একসাথে সেই হ্যাকারটাকে ফাইনালি সেখানেই শ্বাসরোধ করে মেরে ফেলতে সক্ষম হয়। আর এখন আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে লিসা সুস্থ স্বাভাবিক একটা জীবন পেয়ে গেছে। আর টিভিতে খবরে জানানো হচ্ছে যে একজন সিরিয়াল কিলার, যে কিনা নিজের খুনের কাজকে সফল করতে গিয়ে একজন পুলিশ অফিসারকেও মেরে ফেলেছে। শুধু তাই নয়, তার উপরে 6টা খুনের অভিযোগ রয়েছে, আর সে অফিসার জোজোর হাতে মারা গেছে। আর এমন বীরত্বপূর্ণ কাজ করার জন্য অফিসার জোজোকে পুরস্কৃতও করা হয়েছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটা মূলত আমাদের এইটাই জানান দেয় যে ইন্টারনেটের জগতে আপনি আমি কেউই নিরাপদ নই। তাই সাবধানে থাকুন, নিজের পার্সোনাল ইনফরমেশন যতটা সম্ভব গোপন রাখুন। তো গল্প সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।